আওয়ামী লীগ নেতাদের আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে মমতা। জানাবো হাসিনা পরবর্তী প্রথম নির্বাচন এবং আমাদের প্রস্তুতি ও প্রত্যাশা। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতি শোধ করা যাচ্ছে না, মেট্রো রেলের ঋণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ নেতাদের আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক বক্তৃতায় এমন কিছু মন্তব্য করেছেন যা দুই বাংলার রাজনীতি ও কূটনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। তার মূল বক্তব্য ছিল ভারতের কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতায় আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা কলকাতায় আশ্রয় নিয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় প্রকাশে নিয়ে আসেন: আশ্রয় ও রাজনৈতিক কূটনীতি। শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতাচ্যুতির পর থেকে এই গুঞ্জন ছিল যে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, গোয়েন্দা কর্মকর্তা ও ব্যবসায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় গা ঢাকা দিয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে। তিনি এই ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ভারসাম্য ও পররাষ্ট্রনীতির জন্য প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারত এমনভাবে রাজনৈতিক পরাজিতদের আশ্রয় দিয়ে এক ধরনের ছায়া নির্বাসন কেন্দ্র তৈরি করছে যা ভবিষ্যতে প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণের কৌশল হতে পারে। নাগরিকত্ব ও শরণার্থী ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ের বিষয়টিতে সীমাবদ্ধ থাকেননি, তিনি বাংলা ভাষাভাষী মানুষের নাগরিকত্ব নিয়েও কথা বলেছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বাংলায় কথা বললেই কি সে বাংলাদেশি হয়ে যাবে? তিনি বাংলা ভাষাভাষীদের প্রতি বিদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানান এবং বলেন যে এই ধরনের চিহ্নিতকরণ হিন্দু মুসলিম ভেদাভেদের জন্ম দিচ্ছে। একই সাথে তিনি রোহিঙ্গা ইস্যুকেও সামনে আনেন। বিজেপি নেতাদের বক্তব্যকে আক্রমণ করে তিনি প্রশ্ন করেন, বলা হচ্ছে 17 লাখ রোহিঙ্গা ভারতে আছে, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, কিন্তু আমি জিজ্ঞেস করছি কে বলল ওরা রোহিঙ্গা? তিনি স্পষ্ট করেন যে রোহিঙ্গারা দেখতে বাঙালির মতো নয় এবং তাদের ভাষাও বাংলা নয়। এর মাধ্যমে তিনি রাজনৈতিক আশ্রয়, নাগরিকত্ব এবং রোহিঙ্গা ইস্যুকে আলাদাভাবে দেখার আহ্বান জানান। মমতার অবস্থান, প্রতিবাদ ও মানবিকতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য একদিকে যেমন দিল্লির কেন্দ্রীয় সরকারের আশ্রয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ, অন্যদিকে বাংলাভাষী মানুষের প্রতি তার মানবিক অবস্থানকেও তুলে ধরে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার প্রতি তার সমর্থন রয়েছে। তার এই মন্তব্য ভারতের আশ্রয়ে থাকা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হাসিনা পরবর্তী প্রথম নির্বাচন এবং আমাদের প্রস্তুতি ও প্রত্যাশা। নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতি আবারও উত্তাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরাসরি চিঠি দিয়ে ফেব্রুয়ারির মধ্যে ভোট আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইসি থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলোর ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই প্রেক্ষাপটে দেশের বড় রাজনৈতিক দলগুলোর দৃষ্টি এখন নির্বাচনের দিকে। বিএনপি এই নির্বাচনকে ঐতিহাসিক সুযোগ বলে উল্লেখ করে বলছে, এটি দেশের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের দ্বার উন্মোচন করবে। দলটি ইতিমধ্যে মাঠ পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। খন্দকার মোশাররফ হোসেনের মতে, জনগণ এখন নির্বাচনমুখী, কাজেই যারা জনগণের সমর্থন পেতে বিশ্বাসী তাদের নির্বাচনমুখী রাজনীতিতে ফিরে আসা উচিত। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নির্বাচন কতটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে? এই জায়গাতেই সংশয় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং আরও কয়েকটি ক্ষুদ্র দল। তারা বলছে, নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে জুলাই সনদে উল্লেখিত সংস্কারগুলো, বিশেষ করে ছাত্র আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের বিচার, নিরাপদ ক্যাম্পাস ও স্বাধীন বিচার ব্যবস্থার নিশ্চয়তা, এসব বাস্তবায়ন না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। জামায়াত নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মতে, নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় আর মানুষ যদি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে না পারে, তাহলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
জুলাই মাসে যে অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পালাবদল হয় তার পরপরই জুলাই সনদ নামে একটি ঐতিহাসিক দলিল তৈরি হয়, যাতে অন্তর্বর্তী সরকারের বৈধতা, ছাত্রদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি এবং নির্বাচন পদ্ধতির সংস্কারের বিষয়গুলো উল্লেখ রয়েছে। তবে সংবিধানে এই দলিলের অন্তর্ভুক্তি নিয়ে এখনও দ্বিধা রয়েছে অনেকের মধ্যে। জাতীয় নাগরিক পার্টির দাবি, এই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়ন স্পষ্ট না হলে নির্বাচনের আগেই নতুন সংকট তৈরি হতে পারে। এদিকে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী আচরণবিধি সংশোধন সহ নির্বাচনের আইনগত কাঠামো ঠিক করতে বৈঠক শুরু করেছে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে প্রায় 8 লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মাঠে থাকবে। কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে, জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, এই অবস্থায় পুরোপুরি ফ্রি, ফেয়ার ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকারকে সেনাবাহিনীর ওপরই বেশি নির্ভর করতে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আওয়ামী লীগের অবস্থান কি? ক্ষমতা থেকে সরে যাওয়া আওয়ামী লীগ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা এই নির্বাচনে অংশ নেবে কিনা। দলটি বরাবরই ইউনূসের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, শেখ হাসিনার পতনের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখিয়ে দলটিকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। অনেকেই মনে করেন, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভাষ্য এখন নজরে রাখা হচ্ছে। তাদের দাবি, নির্বাচনের আগে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিতে হবে। জাতিসংঘ ইতিমধ্যে 11 সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রাথমিক ঘোষণা দিয়েছে, যারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভোট প্রস্তুতি পর্যবেক্ষণ করবে। দেশের অর্থনীতি, বেকারত্ব, দ্রব্যমূল্য, শিক্ষা ও নিরাপত্তা ইস্যুগুলোকেও এবার নির্বাচনী প্রতিশ্রুতির কেন্দ্রবিন্দুতে আনা হচ্ছে। বিএনপি জনগণের সরকার গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে। জামায়াত বলছে ইসলামী সমাজের ভিত্তিতে কল্যাণমূলক রাষ্ট্র গড়ার কথা। অন্যদিকে ছোট ছোট দলগুলো নিজেদের অস্তিত্ব ধরে রাখতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ চায়। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে একদিকে আছে ভোটের প্রতিশ্রুতি এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, অন্যদিকে আছে সংশয়, বিচারহীনতা এবং নিরাপত্তাহীনতার আশঙ্কা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছায় ঠিক করবে আগামী ফেব্রুয়ারিতে কিভাবে, কারা নিয়ে এবং কতটা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতি শোধ করা যাচ্ছে না, মেট্রো রেলের ঋণ। স্বপ্নের মেট্রো রেলে উত্তরা থেকে ব্যাংক পাড়া মতিঝিলে স্বস্তির যাত্রা মাত্র 33 মিনিটের। নেই কোনো যানজট, নেই কোনো ভোগান্তির চিত্র। মেট্রোর সর্বাধুনিক সব এসি বগিতে গরমেও যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস। সবদিকে স্বস্তি হলেও এর ভাড়াটা যেন মধ্যবিত্তের জন্য একটু বেশি বটে। মেট্রোর ভাড়া আর একটু কমানো যেত না? আনা যেত না জনসাধারণের জীবনমানের মধ্যে? এমন প্রশ্নই প্রতিনিয়ত ঘুরপাক খায় অনেকের মনে। মেট্রোর ভাড়া বেশি হওয়ার পেছনে দায়ী সাবেক ফ্যাসিস্ট সরকার প্রধান হাসিনা এবং তার দুর্নীতিবাজ প্রশাসন। কারণ কারি কারি টাকার ঋণ নিয়ে বাস্তবায়ন করা ঢাকাবাসীর প্রাণের মেট্রো রেল নির্মাণে তার সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ লোপাট আর বাটপাড়ি দায়ী আজ মেট্রোর ভাড়া বেশি হবার পেছনে। বর্তমানে গড়ে প্রতিদিন 4 লাখ মানুষ যাতায়াত করে মেট্রোতে। তা থেকে যে পরিমাণ আয় হয় মেট্রোর, তা দিয়েও যে পরিমাণ ঋণ করে গেছেন স্বৈরাচার হাসিনা, তা মিটছে না। উল্টো সরকারের কাছে এখন হাত পাতবার মতো অবস্থা মেট্রো রেল কর্তৃপক্ষের। কারণ ফ্যাসিস্ট হাসিনার সময় নির্মাণ হওয়া MRT-6 মেট্রো রেল প্রকল্পটি নির্মাণে জাইকার কাছে 19,718 কোটি টাকা ঋণ নেয় অর্থ মন্ত্রণালয়। সেই টাকা বছরে 2 কিস্তিতে শোধ করতে হচ্ছে। প্রথমে মেট্রো তাদের আয়ের টাকা কিস্তি হিসেবে প্রদান করে অর্থ মন্ত্রণালয়কে, আর তারা সরাসরি জায়গাকে তা পরিশোধ করে দেয়। এদিকে বিগত অর্থ বছরে মেট্রো রেল থেকে প্রায় 400 কোটি টাকা আয় করে মেট্রো কর্তৃপক্ষ। অথচ 230-31 অর্থ বছর থেকে জাইকার এই ঋণ পরিশোধ করার জন্য গড়ে প্রতি বছর 740 কোটি টাকার কিস্তি দিতে হবে।
যদিও মেট্রো স্টেশনগুলোর বিপণী বিতান, পার্কিং লট ভাড়া দেওয়ার পাশাপাশি মেট্রো চলাচলের সময় ও ট্রেন সংখ্যা বাড়িয়ে এই আয় বৃদ্ধি করা যেতে পারে। এরপর সংশয় থেকেই যায় এসবের পরও ঠিক কত টাকা আরও ভর্তুকি দিতে হবে মেট্রোর এই ঋণ পরিশোধে। ফ্যাসিস্ট হাসিনার সীমাহীন দুর্নীতিতে স্বপ্নের মেট্রো রেলের যাত্রা যেন এখন কিছুটা দুঃস্বপ্নের রূপ নিয়েছে। জায়গার কাছে করা বিশাল পরিমাণের এই ঋণ পরিশোধ করতে হবে আগামী 30 বছর ধরে বছরে 2 কিস্তিতে। কিন্তু কিস্তির সেই পরিমাণ বেশি হওয়ায় উল্টো ঋণ খেলাপের বিষয়টিরও এখন সামনে আসছে। দফায় দফায় নির্মাণ ব্যয় বাড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার করা জাতির সাথে এই বেইমানির খেসারত এখন কিভাবে দিতে হয় সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।